আমি এখন উত্তম কুমারের জীবনের কয়েকটি কথা বলতে চাই। এই মাসটা, জুলাই মাসটা উত্তম কুমারের মৃত্যু মাস। 1980 সালে 24শে জুলাই উত্তম কুমার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি একটা বিরাট মাপের অভিনেতা ছিলেন এবং মানব দরদী, মানব প্রেমিক, চটুল প্রকৃতি। চটুল বলতে কি বল? চটুল বলতে উনি খুব রসিকতা করতে ভালোবাসতেন। হ্যাঁ, খুব আনন্দ প্রিয় লোক ছিলেন এবং মজা করতে ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি ওনার অভিনয় একেবারে অনবদ্য। আজও তার অভিনয় ভোলা যায় না। হ্যাঁ, উত্তম কুমারের বই দেখতে বসলে মানে ফেলে আসতে ইচ্ছা করে না। অভিনেতা হিসাবে তিনি অনেক উচ্চদরের অভিনেতা ছিলেন, কিন্তু তখনকার যুগে তিনি যে সময় এই অভিনয়গুলো করেছেন সেই তুলনায় সেই রকম সম্মান উনি পাননি। এখন বর্তমান যুগ হলে এখন অনেক অগ্রসর হয়েছে আমাদের। হ্যাঁ, এখন যেমন একটুতেই তাদের সেরকম অ্যাওয়ার্ড বা পুরস্কার বা কিছু সেরকম কিন্তু পাননি। মহানায়ক হয়েছেন। হ্যাঁ, কিন্তু তিনি মহানায়ক ছিলেন। তার হাসিটাও ছিল অনবদ্য। তার হাসিটা দেখলে খুব ভালো লাগত এবং তিনি অনেক ছোট বড় আর্টিস্টকে তিনি এই সিনেমা জগতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আগে তিনি সম্মান জানানোর জন্যই তো তাকে সম্মান জানানোর জন্য কয়েকটা কথা বলে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। তিনি আগে কিন্তু অভিনেতা ছিলেন না, তখন ওনার প্রাক্তন নাম ছিল অরুণ পুরী। তিনি পোর্ট কমিশনারে চাকরি করতেন। হ্যাঁ, ও কোথায় সেটা? ত্রিপুরনের ডকে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং তিনি কিন্তু গান শেখাতেন। হ্যাঁ, গানের টিউশন। তাই জন্য মনে হতো যে ছবিতে যখন উনি উনি গান জানতেন এবং তখন নিজেই উনি গান গাইছেন, মানে গান প্র্যাকটিস করেই অভিনয় গান গাইতেন, তাই তো? আর অভিনয় তো দারুণ করতেন এবং গানগুলো উনি আগে তাহলে উনি নিজে গান জানতেন এবং ওনার স্ত্রী গৌরী দেবীকে উনি গান শেখাতে আসতেন। তাই কোথায় সেটা? ও গৌরী দেবী বা নিজের বাড়ি, মানে বাবার বাড়ি বোধহয় ওই শ্রীরামপুরের সাইডে, কিন্তু সঠিক জানি না, কিন্তু ওনার মামার বাড়িতে উনি থাকতেন। মামার বাড়ি কোথায়? মামার বাড়ি ব্যারাকপুরে ছিল। তাই নাকি? তোমাদের ওখানে নাকি? আর মনিরামপুর? হ্যাঁ, মনিরামপুরে। তাই? এবং গৌরী দেবীর মাকে আমি তখন খুব ছোট্ট দেখেছি। ছিল অপূর্ব। গৌরদেবের মাকে এখানে থাকতেন না, মামার মায়ের বাড়ি বেড়াতে আসতেন? না, মামার বাড়িতেই ওনাকে দেখেছি, মানে গৌরী দেবীর মায়ের বাপের বাড়ি। হ্যাঁ, বাপের বাড়িতেই দেখেছি। এবং উনিও এই রামায়ণ গান করতেন। খুব সাধ্বী মহিলা ছিলেন, দেখতে মানে কি আপেলের মতন গায়ের রং। কার? এই যে গৌরী দেবীর মায়ের। হ্যাঁ, তার নাম ছিল সাবিত্রী। আচ্ছা আচ্ছা। আমি খুব ছোট্ট, আমাদের ওখানে কালী মন্দিরে উনি রামায়ণ গান করতেন। তারপরে ভাগবতের বর্ণনা। মায়ের ভাইরাও ছিল? হ্যাঁ, ভাইরা সব আছে, পাশাপাশি আছে। হ্যাঁ, অনেক ভাই আছে। কি নাম ওদের? অনেক শিশির কুমার, জিতেশ সরকার, এরকম অনেক ছিল ভাইরা। হ্যাঁ, মামারা আর কি, এর মামারা। আমার মা তো ওই উত্তম কুমারকে, তখন উত্তম কুমার হয়নি, কিন্তু উত্তম কুমারকে দেখেছেন। হ্যাঁ, গৌরী দেবীকে যখন উমা দেবী, তোমার মা তো উমা দেবী। হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ, উনি গান শেখাতে আসতেন, উনি গান জানতেন। হ্যাঁ, যাই হোক। এবং ওনার আর একটা গুণ ছিল, উনি খুব চতুর প্রকৃতির লোক ছিলেন, মানে রসিকতা করতে, মজা করতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, সুতরাং উনি এইগুলো একজন খাদ্য রসিক ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যখন খেতে ভালোবাসতেন। হ্যাঁ, নানান রকম ব্যঞ্জন, তরকারি, ভাত, নানান রকম রান্না, চমৎকার রান্না। হ্যাঁ, শুনেছিলাম কি সুপ্রিয়া দেবী। হ্যাঁ, সুপ্রিয়া দেবী বান্ধবী ছিল। হ্যাঁ, ওনার বান্ধবী ছিল। তার বাড়িতে উনি অনেক রকম, সুপ্রিয়া দেবী খুব যত্ন সহকারে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন ওনার গুণের জন্য। হ্যাঁ, গুণের জন্য, মানে অসীম গুণের অধিকারী ছিলেন, ভালো চোখেই দেখতেন। হ্যাঁ। এবার উত্তম কুমার এই চতুর প্রকৃতির সম্বন্ধে আমি একটা মজার গল্প।
যেহেতু উনি ভালোবাসে, উনি যেখানে থাকুন ভালো থাকুন, তার আত্মার শান্তি হোক। এবং তিনি তার লাস্ট বই ছিল অগবধূ সুন্দরী। তিনি সেটেই ওই অভিনয় করতে করতে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। হ্যাঁ, তা উনি যেহেতু চটুল ছিলেন, তা তুমি একটা তাহলে মজার ঘটনা, মজার একটা ঘটনা বলি। আমি যেখানেই থাকুন যেন শোনেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাটা, যেহেতু জুলাই মাসটা 24 জুলাই কিছু দেওয়া হয়নি, মৃত্যু মাস, আজকে তার মৃত্যু দিন না, আমারও সময় হয়নি গান দেওয়ার। মৃত্যু মাস। যেমন রবীন্দ্রনাথের যখন বৈশাখ মাস আসে তখন বলে সারা মাসটাই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করা হয়, জন্মজয়ন্তী। সেরকমই আমি এই উত্তম কুমারের এই চতুর প্রকৃতি ছিলেন বলে তাই জন্য একটা মজার গল্প বলো। আমি দোকান করতে গেছি, আমার বাড়ি আমি যেখানে থাকি আশেপাশের একটা দোকান থেকে আমি বাজার করতে দোকান করতে গেছি। এই সময় একটা বাচ্চা ছেলে এসে 8টা ডিম কিনেছে। আমাকে কাকু আমাকে ডিম দাও তো, বলো কটা? 8টা। ডিমটা কিনে নিয়ে আমার চোখের সামনেই কিনে নিয়ে ছেলেটা গেল। বাচ্চা হবে তাও 8-9 বছর বয়স হবে। আচ্ছা, ছেলেটা সাবা গোবা দেখতে, 5-6 বছর, 7-8 বছর, 7-8 বছর। আচ্ছা, তারপরে তখন ছেলেটা এসে বলছে কাকু আমায় ডিম দাও। ডিম দিয়েছে, ডিম দিয়েছে। আমি দোকানে থাকাকালীন আমার তখন কেনা সম্পূর্ণ, আমি যা যা কিনতে গেছি আমার কেনা সম্পূর্ণ। আমি খানিক পরে ছেলেটা ফিরে এসে ডিমগুলো না সব ফেটে গেছে, তুই টাকা ডিম দিয়েছিস। কি আমি এই মাত্র তোকে ডিমগুলো গোটা গোটা ডিম দিলাম, তুই নাচতে নাচতে যাচ্ছিল, তুই নাচতে নাচতে যাচ্ছিলি? ও বলছে না আমি তো ভালোভাবেই যাচ্ছিলাম, কিন্তু ডিমগুলো ফেটে গেছে। তা তো জানি না ফেটে গেছে, কাকু এগুলো ফেরত দিয়ে তুমি আমাকে দাও, মানে একটা দিন দাও। তখন বলছে তুই এই ডিমগুলো আবার খোলা থেকে বের করে করে আর্ধেক হয়েছে, ওর ডিমের চেয়ের ওপর দেখাচ্ছে যে নষ্ট হয়ে গেছে সব, কিন্তু আছে ভেতরে ভালো ভালো আছে, একটা দুটো ভালো থাকতে পারে, সবই কি ফেটে যায়নি? তখন বলছে বলছে আমার মা না আমাকে খুব মারবে, কাকু ফেরত দিয়ে দাও তুমি। তোর মারবে, যদি মারার মতন কাজ করিস একজন মা তো মারবে। তুই ওগুলো নিয়ে যা, মাকে বল অমলেট করে তরকারি করে দিতে, আমিও ফেরত দেবো না। আমি আবার তার মধ্যে বলেছি আচ্ছা ও বাচ্চা মানুষ ফেটে গেছে, দুটো ডিম দিয়ে দেবো, যে তুমি চুপ থাকো সব। চালাকি বুদ্ধি যে আরো দুটো তিনটা আগাবে আর কি, আগে নিয়ে যাবে। এই হচ্ছে একটা চতুর, এটা একটা মানে রসিকতা। মানে ছেলেটা সত্যি ডিমটা ফাটিয়ে ফেলেছে। ওর প্যাকেটটা নিচে রাখতে গেলে ডিম কিনে নিয়ে এসে নিচে ফাট করে ফেটে যায়। ডিমগুলো আর সেদ্ধ করতে দিলেই একদম সাদা হয়ে যায়, বোঝাই যায় না। সেখানে ও নাচতে নাচতে গেছে, বাচ্চা মানুষ হয়তো ডিমটা নিয়ে দোলাতে দোলাতে যাচ্ছে, ব্যাস ফেটে গেছে। তা এই হচ্ছে মানে একটা রসিক, এটা একটা মজা। কেন ছেলেটা তোকে তো ডিম দিলই না, উল্টো ওকে বকাবে, ওর মা কি করলো জানি না, আমি তো সেটা জানি না, মা হয়তো দিয়েছে কাকাতো। তা আমাদের উত্তম কুমারও সেরকম খুব চতুর ছিলেন, এরকম ছোটোখাটো রসিকতা করতে উনি খুব ভালোবাসতেন এবং ভোজন রসিক ছিলেন এবং অনেক বড় দরের উনি অভিনেতা ছিলেন। ওনার অভিনয় ক্ষমতা, দক্ষতা অসীম, মানে তুলনা করা যায় না। বর্তমানে এইরকম অভিনেতার আর জন্ম হবে কিনা জানি না। তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।